আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে রিয়েক্ট.জেএস। তো আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে রিয়েক্ট.জেএস। আমরা রিয়েক্ট.জেএস শেখার জন্য আমাদের কি কি লাগবে, যদি এটা প্রথম প্রশ্ন হতে পারে যে আমরা রিয়েক্ট.জেএস আজকে ক্লাসে আমাদের শেখানোর আজকে ক্লাসে মূল উদ্দেশ্য হচ্ছে রিয়েক্ট.জেএস একটা বেসিক আপনাদেরকে জানানো, একটা আইডিয়া দেয়া। তো সেটার জন্য এই রিয়েক্ট.জেএসটা কি, রিয়েক্ট.জেএসটা কি সেটা যদি আমরা জানতে চাই আমরা গুগল করতে পারি। আমরা গুগলে যাব, গিয়ে লিখবো হচ্ছে রিয়েক্ট.জেএস। এটা যদি আমরা লিখি তাহলে আমরা দেখেন এই ভেতরে যে এখানে একটা ওয়েবসাইট আছে react.dev, এই ওয়েবসাইটে যেতে পারি, বা এখানে ডান পাশে ছোট করে সুন্দর করে লেখা আছে যে রিয়েক্ট ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স front-end JavaScript library that aims to make building user interfaces based on components more seamless. তো এবং এখানে বলা আছে যে এটা কবে ইনিশিয়াল রিলিজ হয়েছিল, 2013 সালে, যেটা প্রায় 12 বছর আগে। এবং এটা জর্ডান ওয়ালকে নামের একজন ডেভেলপার বানাইছে। এই ডেভেলপার হচ্ছে আপনার ফেসবুকের ডেভেলপার ছিল, এবং এই রিয়েক্ট.জেএস অ্যাকচুয়ালি ফেসবুকই বানাইছে। আমরা এখন বর্তমানে যারা ফেসবুক কোম্পানি যারা আছে ওদের যারা ডেভেলপার তারাই হচ্ছে রিয়েক্ট.জেএসটা বানাইছে, এবং 12 বছর ধরে এটা মার্কেটে যথেষ্ট পরিমাণ পপুলারিটি গেইন করছে, এবং এটার হিউজ একটা কমিউনিটি আছে। জাভাস্ক্রিপ্টের মোটামুটি সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক, সবচেয়ে বেশি ইউজ হওয়া ফ্রেমওয়ার্ক হচ্ছে এই রিয়েক্ট.জেএস। জাভাস্ক্রিপ্টে আরো বেশ কিছু ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু এর মধ্যে রিয়েক্ট.জেএসটাই মার্কেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হইতেছে। তো এই জন্য সবাই আসলে চাইতেছে যে এই রিয়েক্ট.জেএসটা ব্যবহার করতে, কারণ মোটামুটি আপনি যদি ফ্রন্ট এন্ড দিয়ে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান, বা কোনো কোম্পানি যদি বানাতে চায়, তারা একদম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন আর কেউ কাজ করে না। তো তারা যেটা করে যে কারণ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের মেইনটেনেবিলিটি, স্কেলেবিলিটি এই জিনিসগুলো একটু কম। মানে কি এই স্কেলেবিলিটি মানে কি, ধরেন আপনি এখন একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, আপনার কোম্পানিটা ছোট একটা কোম্পানি, কিন্তু সামনে আপনার কোম্পানি বড় হওয়ার অনেক চান্স আছে। আপনার কোম্পানি হয়তো 1 থেকে 2 বছর পরে, আপনি ধরেন এখন একটা ই কমার্স বানাইছেন, ছোট একটা ই কমার্স, যেটা হয়তো শুধুমাত্র ফর এক্সাম্পল কলম সেল করে, কিন্তু সামনে হয়তো আপনার কোম্পানিটা অনেক বড় হবে। সামনে আপনার কোম্পানি হয়তো শুধু কলম সেল করবে না, সে হচ্ছে দারাজের মতো অনেক প্রোডাক্ট সেল করবে, ঠিক আছে? তারপরে মনে করেন সেটা আরো বড় হবে, সেটা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে অপারেট করবে। তো এই লেভেলে একটা সিস্টেম, কারণ আমরা আমরা যখন কোনো সিস্টেম মানে এভাবে মাথায় রাখতে হয় যে এটা স্কেলেবল করা, যে সামনে যাতে এটা কোম্পানি বড় হইলে আমার অ্যাপ্লিকেশনকেও যাতে আমি এভাবে বড় করতে পারি, যাতে ফিচার ইমপ্রুভমেন্ট করতে পারি। তো এই টাইপের কাজগুলো আমরা যদি সরাসরি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখে যদি করি, যথেষ্ট পরিমাণ হ্যাসেল হয়ে যায়। তো এটার জন্য আহ এছাড়া আরো বেশ রকমের সুযোগ সুবিধা আছে যেটা আমরা দেখব। তো এইগুলা আমাদেরকে প্রোভাইড করে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো আর ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে জাভাস্ক্রিপ্টের 3টা খুবই পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়েক্ট.জেএস, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার, ভিউ, আরো বেশ কিছু আছে যেমন এসভেল্ট, কুইক, এরকম বেশ কিছু, নেক্সট.জেএস, এরকম অনেক কিছু আছে। তো আহ, আমরা হচ্ছে রিয়েক্ট.জেএসটা দিয়ে শুরু করব। আমরা যদি একটা পারি, পরবর্তীতে যদি আপনাদের দরকার হয়, ধরেন আপনারা হচ্ছে রিয়েক্ট.জেএস পারেন, আপনাদের পরবর্তীতে আপনাদের কোম্পানি কোনো একটা প্রজেক্টের জন্য হয়তো আপনাদেরকে অ্যাঙ্গুলার এ কাজ করা লাগতে পারে। তো তখন ওইটা শিখতে আপনার খুব বেশি সময় লাগবে না, ওইটা হয়তো আপনি 2-3 সপ্তাহ একটু একটু দেখলেই ওইটা এমনিতেই পেরে যাবেন আর কি। আপনার জন্য ওটা শেখাটা খুব একটা ডিফিকাল্ট হবে না আর কি, 1-2 সপ্তাহ দেখলে আপনার হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ। আর আমরা যদি এখানে একটু ছোটখাটো করে নোট করি যে আমাদের প্রি রিকুইজিট কি রিয়েক্ট.জেএস শিখতে গেলে, এটা প্রি রিকুইজিট হচ্ছে, আমরা যদি রিয়েক্ট.জেএস শিখতে চাই অবশ্যই আগে আমাদেরকে 3টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে সিএসএস, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? আমরা এগুলোই মেইন, এগুলো ছাড়া আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করাটা ইম্পসিবল।
তো আগে আমরা এই তিনটা জিনিস খুব ভালো বেসিক গুলো ক্লিয়ার থাকা লাগবে, তারপরে আমরা রিয়েক্ট জেস হাত দিতে পারবো বা রিয়েক্ট জেস কাজ করতে পারবো। রিয়েক্ট জেস হচ্ছে এই এইচটিএমএল এর জাভাস্ক্রিপ্টেই কনভার্ট করে। আপনি রিয়েক্ট জেস দিয়ে যে কোড লিখবেন সেই কোডটা পরবর্তীতে এইচটিএমএল এর জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে, ঠিক আছে? এবং রিয়েক্ট জেস পারতে গেলেও আপনাকে এই তিনটা জিনিস আগে জানা লাগবে। আচ্ছা, তো আমি একটা জিনিস বলতেছিলাম যে রিয়েক্ট জেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যদিও এটা ফ্রেমওয়ার্ক না, এটা এক ধরনের লাইব্রেরি, কিন্তু আপনার এটা আপাতত আপনার এটা নিয়ে খুব একটা মাথা ঘামান না, এটা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, একটা কিছু হইলেই হয়। এটা পরে আপনারা ডিটেলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমরা আপাতত হচ্ছে এই যদি ব্রাউজারের মধ্যে রিয়েক্ট জেএস লেখেন তাহলে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে, যে সাজেশনটা আসবে, সেখানে আমরা ক্লিক করে ঢুকে যাব। এবং এখানে যদি আমরা যাই তাহলে প্রথমে দেখতে পারবো যে ওরা বলে দিচ্ছে যে এটা কি, এটা হচ্ছে দ্য লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস। মানে কি ওয়েব, এটা এমন একটা লাইব্রেরি যেটা দিয়ে আপনি ওয়েবও বানাইতে পারেন, মানে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি বানাইতে পারবেন, এবং সাথে নেটিভ ইউজার ইন্টারফেস। নেটিভ বলতে আপনারা এটা দিয়ে আপনারা মোবাইলের ইউজার ইন্টারফেসও বানাইতে পারবেন, মানে মোবাইলের ফ্রন্ট এন্ডও বানাইতে পারবেন। মোবাইলের ফ্রন্ট এন্ড মানে কি, আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ধরেন কেউ কারো অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনাদের অ্যাপলের মানে আইওএস এর ফোন আছে, আইফোন আছে। তো আইফোনের জন্য হচ্ছে এক ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট প্রসেস এক ধরনের, আইওএস এর জন্য এক ধরনের, এবং এবং অ্যান্ড্রয়েডের জন্য এক ধরনের ওয়েতে অ্যাপ বানানো লাগে, ঠিক আছে? তো কিন্তু রিয়েক্টের আরেকটা সাপোর্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে রিয়েক্ট নেটিভ, যেটাকে রিয়েক্ট নেটিভ বলে। রিয়েক্ট নেটিভ, এই রিয়েক্ট নেটিভের জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে। তো এখানে যদি আপনারা যান, এই রিয়েক্ট নেটিভটা যারা আপনারা যদি কেউ শিখে ফেলতে পারেন, এটা হচ্ছে রিয়েক্টের মতনই, তাহলে আপনারা হচ্ছে যেমন এই যে ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য যেমন সফটওয়্যার বানাতে পারবেন, এবং আপনার অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস হোক, ঠিক আছে, এগুলোর জন্য আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনও বানায় ফেলতে পারবেন। মানে আপনারা শুধুমাত্র একটা কোড লিখবেন, যে কোডটা কি করবে, আপনাকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন দিবে, মানে আপনাকে একটা আইওএস এর জন্য একটা অ্যাপ্লিকেশন দিবে, আপনাকে একটা অ্যান্ড্রয়েডের জন্য একটা অ্যাপ্লিকেশন দিবে, এবং আপনাকে হচ্ছে উইন্ডোজ বা ম্যাক ওএস এর জন্য অ্যাপ্লিকেশন আপনাকে বানায় দিবে। মানে আপনি শিখবেন একটা জিনিস, কিন্তু এবং ওইটাতে আপনি চাইলে ওয়েবসাইটও বানাতে পারবেন। মানে আপনি শিখবেন শুধু একটা জিনিস, এবং সেটা দিয়ে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আইওএস অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এবং সাথে আপনারা ওয়েবসাইটও বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে রিয়েক্ট নেটিভ, এবং এটা খুবই পপুলার, এটাকে বলে ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আপনারা এটা চাইলে দেখতে পারেন, কিন্তু আপাতত আজকে আমরা রিয়েক্ট জেএস দিয়ে শুরু করব, এবং এই রিয়েক্টটা যারা পারবে তাদের জন্য রিয়েক্ট নেটিভ শেখাটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন পর্যন্ত না, আচ্ছা কন্টিনিউ করি। তারপর হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটটাই আর একটু একটু ঘাটাঘাটি করি, তো এখানে দেখতে পারবো ও বলতেছে কি যে ক্রিয়েট ইউজার ইন্টারফেসেস ফ্রম কম্পোনেন্টস, ঠিক আছে? কম্পোনেন্টস বলতে আমরা হচ্ছে যেমন আমরা কিছু কিছু কম্পোনেন্ট বানাবো। রিয়েক্ট রিয়েক্ট জিনিসটা হচ্ছে আপনি কম্পোনেন্ট, বেশ কিছু কম্পোনেন্ট বানাবো, এবং এই কম্পোনেন্ট গুলোকে বারবার ইউজ করবেন। এখন বলতে পারেন যে কম্পোনেন্ট জিনিসটা কি। আপনারা যখন কোনো ওয়েবসাইটে যখন ঢুকেন, ধরেন আপনারা যখন দারাজের মধ্যে ঢুকেন, তখন দারাজে প্রথমে কি আসে, আমরা দারাজে যাই, দারাজ, এই যে আমরা দারাজে ঢুকতেছি। তো ঢুকলে প্রথমে কি আসে, এখানে ধরেন একটা আহ এই কমলা বা লাল কালার যেটাই হোক, এখানে একটা ন্যাপ বার আছে, ঠিক আছে? এবং এই ন্যাপ বারের ভিতরে কি আছে, ওদের লোগো আছে, একটা সার্চ বার আছে, এবং কিছু হচ্ছে লিংক আছে এখানে। এবং তারপরে কি আছে, ওদের একটা স্লাইডার আছে যেটা অটোমেটিক নিজে নিজে স্লাইড হচ্ছে, বা আপনি ক্লিক করলো যেটা স্লাইড হচ্ছে, একটা স্লাইডার আছে। তারপরে এখানে আরেকটা অ্যাড আছে, তারপরে এখানে বেশ কিছু কার্ড আছে, ঠিক আছে? তো
আর ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে এখানে কিন্তু এখানে দেখেন আরো বেশি যে কার্ড আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট। রিয়েক্টের ভাষায় বা যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের ভাষায় এগুলোকে বলা হয় এক একটা কম্পোনেন্ট। এটা একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে কি আছে? একটা ছবি আছে এবং একটা নাম নাম আছে। এখানে কি আছে? একটা ছবি আছে, একটা নাম আছে, ঠিক আছে? আবার একটু নিচে যদি দেখি, এগুলা দেখেন এক একটা কম্পোনেন্ট। এটা একটা ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে কি আছে? একটা ছবি আছে, এই প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের ডিসকাউন্ট আছে, আর দেয়া আছে হচ্ছে প্রোডাক্টের রেটিং, ঠিক আছে? এবং এটা কতজন রেট করছে, 361 জন রেট করছে, এই জিনিসগুলো দেয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে? দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কম্পোনেন্ট, এবং নিচে যত নিচে নামবো অনেক হাজার হাজার কম্পোনেন্ট আছে, ঠিক আছে? ওদের ওরা আসলে কি করছে, ওদের ধরেন ডেটাবেজের মধ্যে অনেক হচ্ছে কি বলে এটাকে, ওদের ডেটাবেজের মধ্যে অনেকগুলা হচ্ছে প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওদের ডেটাবেজের মধ্যে এই যে ট্রিমার আছে, ধরেন ফিল্টার আছে, তারপরে যে হট ওয়াটার ব্যাগ আছে। তো ওদের ডেটাবেজের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্ট গুলা আপনি কি চাবেন না? আপনি অবশ্যই চাবেন না যে ধরেন ওদের ডেটাবেজের মধ্যে 100টা প্রোডাক্ট আছে, তাই আপনি এরকম 100টা হচ্ছে কার্ড বানাইতে, আপনি 100টা কার্ড ডিজাইন করতে, বা 1000টা প্রোডাক্ট আছে তাই আপনি 1000টা কার্ড বানাতে। আমরা তো অবশ্যই এটা চাবো না, তাই না? আমরা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা কম্পোনেন্ট বানাবো। আমরা এরকম একটা কম্পোনেন্ট ডিজাইন করব। এরপরে এই কম্পোনেন্ট রিয়েক্ট দিয়ে আমরা জাস্ট একটা কম্পোনেন্ট ডিজাইন করব। কম্পোনেন্ট ডিজাইন করার পরে আপনার ডেটাবেজের মধ্যে 1000টা প্রোডাক্ট থাকুক আর একটা প্রোডাক্ট থাকুক, ঠিক আছে? আপ- স- ওই একটা কম্পোনেন্টকেই ব্যবহার করে এখানে এখানে ধরেন কতবার দেখানো হইতেছে, এখানে দেখানো হচ্ছে ধরেন 6, 24, ধরেন এখানে 48 বার দেখানো হয়েছে, ঠিক আছে? 48টা প্রোডাক্ট আছে। তো কিন্তু সেম ডিজাইনের একটা কম্পোনেন্ট এখানে কি হয়েছে, 48 বার রিউজ হয়েছে, ঠিক আছে? রিইউজ মানে পুনরায় ব্যবহৃত হয়েছে। এ- এ- একটা কম্পোনেন্টটা এখানে ইউজ হয়েছে, আবার এখানে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে। আমি কিন্তু এই দারাজের যে ডেভেলপার সে কি করছে, সে কিন্তু এই কম্পোনেন্টটা বারবার সে লেখে নাই, সে জাস্ট একটা কম্পোনেন্ট বানাইছে, ঠিক আছে? একটা ধরেন পিঠা বানানোর যে ছাঁচ আছে না, সে হচ্ছে পিঠা বানানোর একটা একটা জাস্ট কি করে, আহ, নানি দাদি বা মারা যখন পিঠা বানায় তাদের কাছে একটা ছাঁচ থাকে, ওই ছাঁচটা হচ্ছে পিঠার কায়ের মধ্যে রাখে, এবং ওইটা তেলের মধ্যে যখন ছেড়ে দেয় পিঠা হয়ে যায়, ঠিক আছে? সে কিন্তু অনেকগুলা পিঠা বানিয়েছে, কিন্তু ছাঁচ কয়টা? ছাঁচ হচ্ছে একটা। তো রিয়েক্টেও কিন্তু এই সেম কাজটা আমরা করবো। আমরা জাস্ট একটা কম্পোনেন্ট বানাবো, এবং আমার যেহেতু 48টা প্রোডাক্ট আছে, 48টা প্রোডাক্ট এই একটা কম্পোনেন্টকে ব্যবহার করে রেন্ডার হবে, 48 বার রেন্ডার হবে, ঠিক আছে? এই জন্য এখানে ধরেন 48 বার রেন্ডার হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে কম্পোনেন্টের বেসিক আর কি। তো এখানে ধরেন আরেক ধরনের কম্পোনেন্ট আছে, এখানে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা 8টা 16টা, ঠিক আছে? এইটাও কি জাস্ট একটা কম্পোনেন্ট সে বানাইছে, এবং এটাকে কি 16 বার রেন্ডার হয়েছে, ঠিক আছে? 16টা ডেটা দেখানোর জন্য 16 বার রেন্ডার হয়েছে। আবার এইটা ধরেন আবার একটা ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে কি আছে, ক্লিক করলে স্লাইডার আর ছবি চেঞ্জ হবে, ঠিক আছে? এটা এক ধরনের কম্পোনেন্ট, এটা আবার এক ধরনের কম্পোনেন্ট, ঠিক আছে? এই কম্পোনেন্টটা রিউজ হয়নি, মানে এটা জাস্ট একবার ইউজ হয়েছে আর কি। এই কম্পোনেন্টটা একবার ইউজ, মানে একটা কম্পোনেন্ট আপনি চাইলে জাস্ট একবারও ইউজ করতে পারবেন বা মাল্টিপল টাইমও ইউজ করতে পারবেন। এবং এই কম্পোনেন্ট দিয়ে এই ওভারঅল ডিজাইন, ঠিক আছে, চমৎকার একটা ইউজার ইন্টারফেস তৈরি করার কাজটা আমাদেরকে কে সহজ করে দেয়? এই ডিএক্সজেএস হচ্ছে এই কাজটা আমাদেরকে সহজ করে দেয়, ঠিক আছে? তো ওরা এটাই বলতেছে যে ক্রিয়েট ইউজার ইন্টারফেসেস ফ্রম কম্পোনেন্টস। আপনারা কম্পোনেন্টস বানাবেন, এবং এই কম্পোনেন্টসটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন ইউজার ইন্টারফেস বানাবেন। ইউজার ইন্টারফেস মানে কি? এই যে এখানে আমরা যা দেখতেছি এগুলো ইউজার ইন্টারফেস। একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকলে যা দেখি, ইউজার যে জিনিসগুলো দেখতে পারে এগুলোকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস, ঠিক আছে? তারপর এখানে আবার কি বলতেছে, যে রাইট কম্পোনেন্টস উইথ কোড এন্ড মার্কআপ, ঠিক আছে? তো কম্পোনেন্টস গুলো কিভাবে করে লিখবে, যে কোড এবং
মার্কআপ দিয়ে, ঠিক আছে। এটা আমরা কাজ করার সময় দেখাই দিব, আমরা যখন একটু কোড করবো তখন দেখবো। এবং বলতেছে যে অ্যাড ইন্টারেক্টিভিটি wherever you need it। তো ইন্টারেক্টিভিটি বলতে হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটে গিয়ে কোনো একটা বাটনে ক্লিক করা, ঠিক আছে, বা কোনো কিছু একটা সার্চ করা। তো এই কাজগুলা খুব সহজে করা যায় আর কি, ওরা এই কথাগুলো বলতেছে। তারপর এবং বলতেছে গো ফুল স্ট্যাক উইথ এ ফ্রেমওয়ার্ক। তো আপনার রিয়েক্টে যদি আপনার যদি মন চায় যে আপনি হচ্ছে ব্যাক এন্ড, রিয়েক্ট জেএসে আমরা জাস্ট খালি ফ্রন্ট এন্ড বানাই, ঠিক আছে, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আপনি ব্যাক এন্ডের সাপোর্টও লাগবে এবং ব্যাক এন্ডটাও আপনি হচ্ছে একসাথে করে ফেলতে চান, তাহলে নেক্সট জেএস নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। আহ, এই ফ্রেমওয়ার্কে ওরা এটা কিন্তু রিয়েক্টেরই ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, রিয়েক্টের উপরে বানানো একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে নেক্সট জেএস। তো ওরা নিজেরাই সাজেস্ট করতেছে যে নেক্সট জেএস নামে যে ফ্রেমওয়ার্কটা আছে যেটা রিয়েক্টের উপরে বানানো, এই ফ্রেমওয়ার্কটা আপনারা ইউজ করেন, করলে আপনারা তাহলে ফুল স্ট্যাক কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনার ফুল স্ট্যাক মানে হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা একসাথে, দুইটাকে একসাথে বলা হচ্ছে ফুল স্ট্যাক। তো যদি ফুল স্ট্যাক যেতে চান তাহলে আমরা হচ্ছে নেক্সট জেএসটার সাথে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। এবং ইউজ দ্য বেস্ট ফ্রম এভরি প্ল্যাটফর্ম, আর অনেক কিছু বলতেছে আর কি, এগুলো আর কিছু না। তো এখানে এটাই যে ওরা ওদের প্রচার প্রচারণা চালাইছে। আহ, এই হইতেছে রিয়েক্টের ওয়েবসাইট থেকে একটু দেখলাম, এরপর আমরা কোডে যাব। কিন্তু কোডে যাওয়ার আগে আপনারা রিয়েক্ট জেএসটা কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনারা এই রিয়েক্ট জেএস রিয়েক্ট ডট ডেভ যে ওয়েবসাইটটা আছে এখানে ঢুকে এগুলো একটু পড়বেন আর কি, ঠিক আছে। এই যে ক্রিয়েট ইউজার ইন্টারফেস বানাইতে, কম্পোনেন্ট বানাইতে, ঠিক আছে, এরকম বেশ কিছু কাজে আমরা রিয়েক্ট জেএস ব্যবহার করে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে ফেলতে পারি। তো এটাই আর কি, আপনি এখান স্যার থেকে একটু পড়ে দেখবেন। স্যার রিয়েক্টটা কি জাভাস্ক্রিপ্টের একটা অংশ নাকি? রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ঠিক আছে, একটা একটা লাইব্রেরি। অনেকে এটা ফ্রেমওয়ার্কও বলে, কিন্তু এটা ফ্রেমওয়ার্ক না। আহ, কারণ এই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের কাজ কি, ধরেন জাভাস্ক্রিপ্টে দিয়ে একটা বিশাল বড় বা একটা স্কেলেবল একটা প্রজেক্ট বানানো যথেষ্ট পরিমাণ ডিফিকাল্ট, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার এবং ডিফিকাল্ট জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস দিয়ে বানানো। তো এই জন্য এই কাজটা সহজ করার জন্য, ডেভেলপারদের লাইফকে সহজ করার জন্য, একটা প্রজেক্টকে স্কেলেবল করার জন্য এই জাভাস্ক্রিপ্টের ওপরে, জাভাস্ক্রিপ্টকে দিয়ে বানাইছে, জাভাস্ক্রিপ্টের উপরে একটা লেয়ার বানাইছে, যে লেয়ারটা হচ্ছে রিয়েক্ট জেএস, ঠিক আছে। তো ওকে ভাইয়া। এটাই। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন এতক্ষণ যা বলছি তা নিয়ে? আচ্ছা, ভাইয়া, যে এই যে হুম, রিয়েক্ট দিয়ে কি কোনো সফটওয়্যার ডেভেলপ করা যায় না ডিজাইন করা যায়? তা তো অবশ্যই। রিয়েক্ট দিয়ে যদি ডিজাইন করা না যায় তাহলে কেন মানুষ সেটা শিখবে বলেন? রিয়েক্ট মানে জেএস এটা কি দিয়ে ডিজাইনের আপনি জন্য? যত ওয়েবসাইট আপনি দেখতেছেন, ধরেন এই একটা ওয়েবসাইট, রিয়েক্ট ডট ডেভ ওয়েবসাইট, অথবা মনে করেন দারাজের মতো একটা ওয়েবসাইট, ঠিক আছে। আহ যে কোনো ওয়েবসাইট যেটা আপনি দেখতেছেন আপনার চোখের সামনে, সবকিছু রিয়েক্ট জেএস দিয়ে বানানো সম্ভব, ঠিক আছে। সবকিছু হয়তো অনেক কিছুই আপনি হয়তো কোন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকছেন, কিন্তু আপনি জানেন না যে এটা রিয়েক্ট জেএস দিয়ে বানাইছে, ঠিক আছে। আপনি জীবনে এরকম অনেক ওয়েবসাইট হয়তো আপনি ঢুকছেন যেটা আপনি আপনি জানতেন না যে এটা রিয়েক্ট দিয়ে বানানো, কিন্তু এটা আসলে রিয়েক্ট দিয়েই বানানো হয়েছে, ঠিক আছে। তো যে এই ওয়েবসাইটটা রিয়েক্ট দিয়েই বানানো হয়েছে। মানে রিয়েক্টটা কি ডিজাইনের কাজে ব্যবহার করা যায়? ডিজাইন, হ্যাঁ, আপনার ওয়েব ফ্রন্ট এন্ড ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। জি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমি পরের টপিকে যাই। আমি একটু কোড করি, ঠিক আছে, একটু কোড করে ভাইয়া, আপনাদের বোঝাই। একটা কথা ছিল যে বলেন। যে আমরা যে রিয়েক্ট যেটা মানে ডেভেলপ করবো, যে আমরা যে যে কোনো এইচটিএমএল সিএসএস ফাইল করতে, তো যেমন ধরো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখছি, এভাবে কি যেমন ধরো স্টাইল ডট রিয়েক্ট দিলে হবে নাকি?
না না, এগুলো একটু ওয়েট করেন, আমি এগুলো দেখাবো, ঠিক আছে? কিভাবে করব এটা কোডে কোডে গেলে দেখাবো। এখন পর্যন্ত একটা বাইরের ওভারভিউ দিছি, ওভারঅল একটা ওকে ওভারভিউ দিছি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমি হচ্ছে এখন সবাই আবার মিউট করেন, আমি আবার পরে হচ্ছে রিঅ্যাক্টে যদি কোনো প্রজেক্ট শুরু করতে চাই, ঠিক আছে, তো আমরা প্রথমেই যেটা করব, আমাদের পিসিতে কয়েকটা জিনিস ইনস্টল করে রাখা লাগবে, ঠিক আছে? কয়েকটা জিনিস ইনস্টল করা লাগবে। এক নাম্বারটা হচ্ছে নোট জেএস, ঠিক আছে? আপনারা একটু এটা নোট, একটা খাতা কলমে নোট নিয়ে রাখেন। প্রথমে কি করা লাগবে, নোট জেএস। আপনাদের যাদের, আমি যেহেতু ম্যাকে কাজ করতেছি, আহ, আমার আপনারা হয়তো অনেকে উইন্ডোজে কাজ করবেন, উইন্ডোজের জন্য সেম প্রসেস। আপনারা হচ্ছে গুগলে গিয়ে দেখবেন যে ডাউনলোড নোট জেএস, এটা লিখলেই হবে, ডাউনলোড নোট জেএস, ঠিক আছে? এটা লিখলে এই যে ডাউনলোড এন্ড ইনস্টল নোট জেএস এটা আসবে। এখানে ধরেন আমার ম্যাক জেএস এর জন্য, ম্যাক ওএস এর জন্য ইনস্টলার আসছে, আপনাদের উইন্ডোজ এর জন্য আসবে। আপনারা জাস্ট বাটনটা ক্লিক করবেন এবং 60 MB না কত এমবির একটা ফাইল ডাউনলোড হবে, ওইটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? জাস্ট নেক্সট 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 দিয়ে এটাকে ইনস্টল করে ফেলবেন। ওকে, আপনারা যদি, এই খুবই ইজি ইনস্টলেশন প্রসেস, আপনারা আশা করি সবাই কেউ না কেউ জীবনে কিছু না কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করছেন, এটা সেম ওয়ে, ঠিক আছে? আর আপনারা যদি তারপরে আটকায় যান, আপনারা হচ্ছে ইউটিউবে একটু সার্চ করে নিন, এটার জন্য হাজার হাজার ভিডিও আছে। তো এটা পারবেন আশা করি সবাই। তো নোট জিএসটা সবাই ইনস্টল করে রাখবেন। আচ্ছা, এক নাম্বার কথা। এরপরে আমরা নোট জিএস ইনস্টল করার পরে আমরা আমরা হচ্ছে রিয়েক্টে কাজ করতে পারবো। তো আমরা সেটার জন্য লিখবো যে রিয়েক্ট ইনস্টল ইউজিং ভিট, ভিআইটিই, এটাকে ভিট, অনেকে ভাইটাও বলে। এটা আপনারা সার্চ করবেন, রিয়েক্ট ইনস্টল ইউজিং ভিট, এটা লিখলে এখানে যে গেটিং স্টার্টেড ভিট একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে? রিয়েক্ট কে আমরা অনেকভাবে ইনস্টল করতে পারি, এর মধ্যে একটা লাইট ওয়েট এবং খুব কনভিনিয়েন্ট একটা ওয়ে হচ্ছে এই ভিট, ঠিক আছে? তো এখানে একটু যদি আপনারা নিচের দিকে নামেন, এই ওয়েবসাইট যেটা আসবে সেটা একটু নিচের দিকে নামবেন, এবং নামার পরে এই যে এখানে একটা অপশন আসবে, স্কেফোল্ডিং ইউর ফার্স্ট ভিট প্রজেক্ট, ঠিক আছে? তো এই এই লাইনটা কপি করুন এখানে। চাইলে এটা এভাবে করেও কপি করতে পারেন, npm create white latest, অথবা এই বাটনটা ক্লিক করলেও কপি হয়ে যাবে, ঠিক আছে? এটা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের পিসিতে যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের হয়তো সিএমডি আছে, ঠিক আছে? তারা সিএমডি তে যাবেন। আর আমি যেহেতু ম্যাক ব্যবহার করি, আমি টার্মিনাল ওপেন করব, ঠিক আছে? সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট, বা আপনাদের উইন্ডোজের মধ্যে পাওয়ার শেল বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তো আপনারা পাওয়ার শেল, সিএমডি, যে কোনো একটা দিয়ে ঢুকলেই হবে। এটা একটু আপনারা এটা নোট নিয়ে রাখেন, ঠিক আছে? তো আপনারা পাওয়ার শেল বা আহ, কি বলে হচ্ছে সিএমডি যে কোনো একটা ইউজ করলে হবে। আচ্ছা, তো আমি এরপরে কি করবেন, আপনারা ধরেন কোথায় আপনাদের রিয়েক্ট প্রজেক্টটাকে ইনস্টল করতে চান সেই জায়গাটার মধ্যে আপনারা যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে ধরেন আমার পিসির মধ্যে এই ডকুমেন্টস নামের একটা ফোল্ডার আছে। এই ডকুমেন্টস এর ভিতরে ধরেন আমি একটা আহ, এই আরেকটা ফোল্ডারের ভিতরে আমি যে 360 মাস্টার ক্লাস, আচ্ছা আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হচ্ছে 360 রিয়াক্ট, ঠিক আছে? 360 রিয়াক্ট নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে ফোল্ডারের মধ্যে গিয়েই আপনারা হচ্ছে আপনাদের টার্মিনালটাকে ওপেন করবেন। যারা হচ্ছে উইন্ডোজ দিয়ে করবেন, একটু একটু নোট এখানে এই ব্যাপারটা, উইন্ডোজ দিয়ে করে আপনারা যদি রাইট ক্লিক করেন তাহলে আপনাদেরকে এখানে একটা অপশন আসবে যে ওপেন ইন টার্মিনাল, ঠিক আছে? তো আপনারা ওই ওপেন ইন টার্মিনাল দিয়েই হচ্ছে যে কমান্ডটা এখানে এখানে যে কমান্ডটা কপি করছিলেন এই কমান্ডটা এখানে জাস্ট পেস্ট করে এন্টার চাপ দিবেন, ঠিক আছে? আবারও আমি বলতেছি জিনিসটা, যে আপনারা আগে আপনাদের টার্মিনালটা ওপেন করবেন। কিভাবে করবেন, আপনারা হচ্ছে যেই ফোল্ডারের মধ্যে আপনি হচ্ছে রিয়েক্টে কাজ করতে চান সেই ফোল্ডারের মধ্যে যাবেন। সেই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে ওপেন ইন টার্মিনাল নামের একটা অপশন আসে। আমার আসতেছে না কারণ আমার ম্যাক, ঠিক আছে? তো ওপেন ইন টার্মিনাল নামের ওই অপশনে আপনারা ক্লিক করবেন, করলে আপনার টার্মিনাল ওপেন হবে। টার্মিনালের মধ্যে আপনারা এই কমান্ডটা
পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি ম্যাকের মধ্যে কিভাবে করে করব, আমি ম্যাকে আমার টার্মিনালে গিয়ে আমার যেই ফাইল ছিল আমি সেখানে যাব, ডকুমেন্টস, তারপর ফান, তারপর হচ্ছে আমি ফোল্ডারটার মধ্যে ঢুকতেছি, 360 রিয়াক্ট, 360 রিয়াক্ট, ওকে। আর 360 রিয়াক্ট, যাই হোক, আমি হচ্ছে যেহেতু আমার একটা ডিফারেন্ট ইকোসিস্টেম, আমি হচ্ছে এখানে গিয়ে এখন আমার কমান্ডটা পেস্ট করলাম, ঠিক আছে? npm create bit latest। আপনারা এটা নিয়ে হচ্ছে বেশি টেনশন করেন না, কারণ আমার সিস্টেম আপনারা যারা উইন্ডোজে কাজ করতেছেন তাদের সিস্টেমে যেতে একটু আলাদা হবে, আপনারা আরো সহজে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে npm create bit latest এই কমান্ডটা দিয়ে এন্টার করব, এবং এটা এন্টার করার পরে এখানে বলতেছে যে ওকে টু প্রসিড, ঠিক আছে? যে আমি ওকে করতে যাচ্ছি কিনা, এবং এখানে একটা অপশন আছে সেটা কি ওয়াই, মানে ইয়েস কিনা। তো আমি ওয়াই লিখে যদি এন্টার দিই তাহলে এটা প্রসিড হবে, পরের লাইনে যাবে। দেখি তারপরে কি বলে। এবং এখানে বলতেছে যে প্রজেক্টের নাম দিতে, ঠিক আছে? আসেন প্রজেক্টের নাম কি দেওয়া যায়, যে 360 রিয়েক্টই রাখি, 360 রিয়েক্টই দিলাম, ঠিক আছে? 360 রিয়েক্ট দিলাম, এবং এখানে বলতেছে যে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে। ফ্রেমওয়ার্কটা কি হবে, আমরা রিয়েক্টে কাজ করবো, তাই 3 নাম্বারটা নিচে নামবো, অ্যারো বাটন দিয়ে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করব, করার পরে এন্টার দেব। এরপরে আবার বলতেছে সিলেক্ট ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট কি, টাইপস্ক্রিপ্ট, এসডব্লিউসি, জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্ট 3 নাম্বারটা সিলেক্ট করব, কারণ আমরা জাভাস্ক্রিপ্টই এখন পর্যন্ত শিখছি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দেব, দিলে তারপরে হচ্ছে এখানে এটা আমার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখেন ও আমাকে বলছে যে 3টা কমান্ড রান করতে, একটা হচ্ছে সিডি 360 রিয়াক্ট, এই কমান্ডটা দিতে হবে, তারপরে হচ্ছে npm ইনস্টল, এই কমান্ডটা দিতে হবে, তারপরে npm রান dev, এই 3টা কমান্ড দিতে হবে। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে সিডি 360 রিয়াক্ট এই কমান্ডটা আগে চালাই, দিলাম। এরপরে হচ্ছে npm ইনস্টল এই কমান্ডটা আপনারা জাস্ট খালি কপি করে এটা পেস্ট করে দিবেন, কপি করে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করলে হবে। তো দিলাম। এটা এটা একটু সময় লাগবে, এটা ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করতেছে। আজকে আমার ইন্টারনেট একটু স্লো, তাই একটু সময় লাগতে পারে, আপনারা আহ, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার যেহেতু নেট স্লো, আমি একটু নেটওয়ার্ক চেঞ্জ করে দেখি।
হ্যাঁ, তো আমি আমার ইন্টারনেট চেঞ্জ করার পরে এটা আবার কাজ করতেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল ইনস্টল। রেসপন্স করেন আনমিউট করে। কথা শুনতেছেন আর স্ক্রিন দেখতেছেন? হ্যালো? আচ্ছা, আপনারা কেউ রেসপন্স করেন, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। ক্লাসে 10-12 জন যারা আছেন। হ্যাঁ, কথা শোনা যেতেছে? আমার কি কথা আটকে আটকে আসে? না না, জি না স্যার। আচ্ছা, কথা আটকে আটকে আসলে বলবেন, আমি নেটওয়ার্ক চেঞ্জ করব। ঠিক আছে? আপনি আচ্ছা, যে টার্মিনাল যে কমান্ড গুলো লিখছেন এগুলো আমরা কি কি লেখেন এই শুনি যে একটু। এখানেই সব দেয়া আছে। প্রথম কমান্ডটা তো বলছি থেকে নিব, এই ভিটের ওয়েবসাইট থেকে পাইছি। আর এরপরে এই তিনটা কমান্ড এখানে দেয়া আছে, সিডি 360 রিয়েক্ট, npm ইনস্টল, npm রান dev। ঠিক আছে? জি আচ্ছা, তো আমার আপনি এখন মিউট করেন, আমি বলতেছি। তো এই কমান্ডটাও গেল, npm ইনস্টলটাও গেল। এরপরে কাজটা হচ্ছে আমাদের, এরপরে আমি এই npm রান ডেভটা চালাইতে পারি, কিন্তু আমি একটা ছোট কাজ করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে ইনস্টল করতে বলবো, সেটা হচ্ছে ভিএস কোড নামের একটা হচ্ছে এডিটর, কোড এডিটর। ঠিক আছে? এইটাও ফ্রিতে আপনারা ইনস্টল করতে পারবেন। কিভাবে ইনস্টল করবেন? আপনারা হচ্ছে গুগলে যাবেন এবং গুগলে গিয়ে লিখবেন যে ভিএস কোড অথবা ডাউনলোড ভিএস কোড লিখবেন। লেখার পরে হচ্ছে ভেতরে যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে একটা ডাউনলোড বাটন আছে। আমার জন্য আসছে হচ্ছে ডাউনলোড ফর, আমার আসছে হচ্ছে ডাউনলোড ফর ম্যাকওএস। আপনাদের জন্য আসবে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ। ঠিক আছে? আপনারা জাস্ট এখানে যাবেন এবং ডাউনলোড করে ফেলবেন। এটা এটা খুবই ইজি ডাউনলোড, এবং আহ, কাজ শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে? খুব বেশি সময় লাগবে না ডাউনলোড করতে। হ্যাঁ, এরকম ডাউনলোডের অপশন আসবে, তারপরে গিয়ে আপনারা সেভ দিলে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল করে ফেলবেন। তো এটা হচ্ছে ভিএস কোড ডাউনলোড করার অপশন। এরপরে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ভিএস কোডটা যদি আপনাদের থাকে, তখন আপনারা এই যে কোড দিয়ে তারপরে দিবেন হচ্ছে ডট। ঠিক আছে? তো এটা দিলে যেটা হবে, আপনাদের এই প্রজেক্টটা ভিএস কোডের মধ্যে ওপেন হবে। কমান্ডটা কি? কোড, তারপরে হচ্ছে একটা ফুল স্টপ। এই কমান্ডটা আপনারা লিখে রাখতে পারেন। তো আমি হচ্ছে ভিএস কোড ইউজ করি না, কিন্তু আপনারা যেহেতু এখন স্টার্ট করেন, আপনারা হচ্ছে ভিএস কোড ইউজ করেন। আমার অফিস থেকে হচ্ছে কার্সর নামে একটা আইডি দেয়, এটা পুরোপুরি ভিএস কোডের মতন। ঠিক আছে? তো আমি হচ্ছে এটা ইউজ করতেছি, এটা একটা পেইড ভার্সন, এটা অফিস থেকে যেহেতু দিচ্ছে আমি এটা ইউজ করতেছি। কিন্তু আপনারা কোড ইউজ করবেন, আপনারা ভিএস কোড ইউজ করবেন, যেটা মোটামুটি সবাই ইউজ করে, ইভেন আমি নিজেও এটা ইউজ করি। ঠিক আছে? আপাতত আমার পিসিতে যেহেতু ভিএস কোড নাই, তাই আমি কার্সরটা ইউজ করতেছি। আপনারা হচ্ছে আপনারা দিবেন হচ্ছে এখানে কি, কোড তারপর ফুল স্টপ। ঠিক আছে? আমি কার্সর দিচ্ছি, আমি কার্সর ফুল স্টপ দিচ্ছি। আচ্ছা, তো দিলাম। দিলে দেখেন আমার এই কার্সরটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? কার্সর বা ভিএস কোড আপনাদের জন্য কি ওপেন হবে? ভিএস কোডটা ওপেন হবে। এরপরে আমার 3 নম্বর কমান্ডটা বাকি ছিল চালানো। 3 নম্বর কমান্ডটা কি ছিল? npm run dev। ঠিক আছে? এই কমান্ডটা আমি এখানে এসে চালাবো, এখানে এসে চালাবো। এইখানে এসে চালাবেন কিভাবে? এখানে তো টার্মিনাল নাই। তো এখানে আপনি চাইলে এই ভিএস কোডের ভিতরে আপনি চাইলে টার্মিনাল নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এখানে আপনি চাইলে টার্মিনাল নিয়ে আসতে পারেন। কিভাবে পারেন? এই যে দেখেন উপরে একটা টার্মিনাল নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে নিউ টার্মিনাল ক্লিক করলে দেখেন নিচে একটা টার্মিনাল ওপেন হবে। এখানে গিয়ে এখন আপনি npm run dev এই কমান্ডটা চালাবেন। ঠিক আছে? এন্টার দিবেন। দেখেন এখন এন্টার দেওয়ার পরে এখানে বলতেছে কি, যে রেডি উইথ ভি ভার্সন 7.1.0, রেডি ইন 384 মিলি সেকেন্ড। ঠিক আছে? এবং এটা কি বলতেছে? লোকাল হোস্ট 5173। এখানে যদি আপনি কন্ট্রোল চাপ দিয়ে একটা যদি ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ব্রাউজারের মধ্যে এরকম একটা জিনিস ওপেন হয়েছে। লোকাল হোস্ট 5173-এ একটা একটা ওয়েবসাইট
চালু হয়ে গেছে। এবং ওয়েবসাইটের মধ্যে কি লেখা, একটা একটা লোগো দেয়া এবং একটা রিয়েক্টের লোগো দেয়া আছে, ঠিক আছে। রিয়েক্টের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই লোগোটা দেখতে পারবেন। এটা হচ্ছে ভাইটাল লোগো, এটা হচ্ছে রিয়েক্টের লোগো। এবং এখানে সাথে ভাইট প্লাস রিয়েক্ট এই জিনিসটাও আসছে। এবং সাথে কি আসছে, একটা বাটন দিচ্ছে, কাউন্ট ইজ 0। এই বাটনের উপরে ক্লিক করলে কাউন্ট আস্তে আস্তে বাড়ে, 1 2 3 4 5 6 7, এটা আমি ক্লিক করতেছি আর কাউন্ট বাড়তেছে। এই যে আরেকটা ক্লিক করলাম, 12 হয়ে যাবে, 12 হয়ে গেল। ওকে। এবং এখানে বলতেছে কি, এডিট src/app.jsx and save to test HTML, ঠিক আছে। মানে বলতেছে যে এই পেজটা যদি এডিট করতে চান তাহলে এসআরসির ভিতরে একটা হচ্ছে ফাইল আছে যেটাকে কি বলে, app.jsx, ওই ফাইলের মধ্যে চেঞ্জ করলে হবে। আসেন আমরা একটু এই ফাইলের মধ্যে চেঞ্জ করি, দেখি এখানে হোয়াইট প্লাস রিয়েক্ট না দিয়ে আমরা এখানে 360 পাঠশালা লেখার চেষ্টা করি। তো প্রথমে কোথায় যাব, এসআরসি। এসআরসির পরে কোথায় যাব, app.jsx এ, ঠিক আছে। app.jsx এ গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন, এখানে এই যে এই app.jsx এর মধ্যে কি অনেক কিছু আছে, এগুলো আমরা হয়তো বুঝতেছি না, কিন্তু আমরা যেহেতু আপনারা অনেকেই তো HTML পারেন তাই না, তো আমি ধরে নিচ্ছি আপনারা HTML কিছুটা বুঝেন, তাই আমি হচ্ছে এইটুকু জিনিস জাস্ট খালি আপনারা দেখেন, এই যে এই 11 নম্বর লাইন থেকে 30 নম্বর লাইন পর্যন্ত আপনারা দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনারা পারেন। এই যে দেখেন প্রথমে কি আছে, একটা ডিভ আছে, ডিপ ট্যাগ, তারপরে কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ, এখানে আরো একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে H1 আছে এবং একটা H1 ট্যাগ আছে, এখানে একটা ডিভ আছে, বাটন আছে, ঠিক আছে। এই বাটনের মধ্যে কি লেখা দেখেন, এই যে কাউন্ট ইজ সামথিং, কাউন্ট ইজ কাউন্ট, এখানে দেখেন, এখানে কিন্তু এই জিনিসটা আছে। তারপরে এখানে একটা H1 ট্যাগের ভিতরে কি আছে, বিট প্লাস রিয়েক্ট, এখানেও দেখেন কি আছে, বিট প্লাস রিয়েক্ট, ঠিক আছে। মানে এইখানে যা আছে অ্যাকচুয়ালি এগুলোই আমার এই রিয়েক্ট, মানে ভিট বা রিয়েক্টের ওয়েবসাইটের মধ্যে এটাই দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে লোকাল হোস্ট 5173-এর মধ্যে আমি কি পাচ্ছি, আমি হচ্ছে এখানে যা আছে ঠিক সেগুলো হয়তো দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন দুইটা লোগো আছে, দুইটা ইমেজ আছে, একটা কি ভাইটের লোগো, ভিট লোগো, আরেকটা হচ্ছে কিসের লোগো, রিয়েক্টের লোগো, ঠিক আছে। তো আমরা একটু চেঞ্জ করি, আমরা আসেন এখানে H1 ট্যাগটা আমরা ভিট প্লাস রিয়েক্টের বদলে আমরা এখানে লিখি হচ্ছে 360 360 পাঠশালা, ঠিক আছে। এটা লিখি, এটা যদি এখানে লিখি, আসেন এখানে এটা লিখে কিন্তু আমি সেভ করছি, ঠিক আছে। এটা লিখলেই হবে না, এটা লেখার পরে সেভ করতে হবে। এই সেভ করার ওয়ে হচ্ছে কন্ট্রোল S, এটা দিলেই হবে, ঠিক আছে। কন্ট্রোল S দিলেই সেভ হয়ে যাবে। এরপরে আমি এখানে যদি আসি বা আমার ব্রাউজারে আসলেই দেখতে পারবো কি, 360 পাঠশালা, এইটা চলে আসছে, ঠিক আছে। তারপরে হয়তো এখানে কি আছে, এখানে কাউন্টের একটা বাটন আছে, ধরেন এখানে কাউন্টের বাটনটা আমি, কাউন্টের টেক্সটটা আমি চেঞ্জ করে আমি এখানে অন্য কিছু দিয়ে দিই। আমি এখানে বললাম যে রেজিস্টার, ঠিক আছে, যে 360 পাঠশালায় রেজিস্টার করতে চাইলে, এই যে দেখেন এখন এখানে রেজিস্টার চলে আসছে। তো আমি চাইলাম, আমি হয়তো চাচ্ছি যে এই দুইটা লোগো আমি চেঞ্জ করে দিতে, ঠিক আছে, এই দুইটা লোগো আমি চেঞ্জ করে দিতে। তো এই দুইটা লোগো আমি চেঞ্জ না, আমি এটা বাদই দিয়ে দিলাম, আমি এটা বাদ দিয়ে দিই, দেখি কেমন লাগে, বাদ দিয়ে দিলাম। ওকে, দেখেন ওগুলো বাদ দিয়ে দিলাম। তো মানে নর্মাল কি, এখানে আমরা HTML CSS আর কি, ঠিক আছে। জাস্ট আমি এখানে এখন একটা H2 ট্যাগ দিয়ে আমি হয়তো লিখি যে ইউ ক্যান ইউ ক্যান লার্ন রিয়েক্ট হিয়ার, ঠিক আছে। আপনারা 360 থেকে রিয়েক্ট শিখতে পারবেন, তো ইউ ক্যান লার্ন রিয়েক্ট হিয়ার, এটা কিন্তু এখানে চলে আসলো। তো এই হচ্ছে আমরা আমরা কি করলাম, আমরা ভিট দিয়ে আমরা একটা রিয়েক্টের প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে ফেললাম, ঠিক আছে। একটা প্রজেক্ট আমরা জাস্ট শুরু করলাম, এখনো কিন্তু এটা কিছু হয় না। এটা হচ্ছে হয়তো আপনারা এখানে এটা দিয়ে, আপনারা তো অবশ্যই আপনাদের ওয়েবসাইট চান না এরকম হোক, চান না যে 360 পাঠশালা ইউ ক্যান লার্ন রিয়েক্ট, বা একটু আগে যেটা ছিল একটা ভিটের লোগো একটা রিয়েক্টের লোগো, ঠিক আছে, একটু আগে যেমন ছিল, আপনারা অবশ্যই এমন চান না। আপনারা কেমন চান, আপনাদের নিজস্ব পার্সোনালাইজ একটা ওয়েবসাইট ওয়েবসাইট চান। আপনারা যদি ই কমার্স বানাতে চান তাহলে ই কমার্স ওয়েবসাইট চান। আপনারা যদি দারাজ বানাতে চান আপনারা দারাজের মধ্যে একটা ওয়েবসাইট হতে চাবেন। আপনারা যদি নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট চান, হয়তো এর মধ্যে আপনারা আপনাদের একটা ছবি দিবেন, আপনাদের বিভিন্ন
ইনফরমেশন দিবেন, ঠিক আছে, ওইটা হয়তো দেখতে অন্যরকম হবে। আপনারা যেরকম চান ঠিক সেরকম ওয়েবসাইট পুরো বানাইতে পারবেন। আপনাদেরকে খালি তিনটা জিনিস জানা লাগবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিসের বেসিক ভালো মতো জানা লাগবে, তাহলে আপনারা রিয়েক্ট জেসটা শিখতে পারবেন আর কি। আচ্ছা, তো আমরা এখন একটা জিনিস একটু দেখে ফেলি শর্টকাটে, যে আগে একটু প্রজেক্ট স্ট্রাকচারটা সম্পর্কে একটু বলি, ঠিক আছে, যে এই রিয়েক্ট জেএস এর ভিতরে কি কি থাকে সেই জিনিস একটু বলি। তো প্রথমেই যদি আমরা এই যে আমরা যখন ইনস্টল করছিলাম আমাদের প্রজেক্টটা, আমরা যখন এই টার্মিনাল দিয়ে হচ্ছে যখন npm create vit latest তারপরে npm install এই কমান্ডগুলো যখন দিছি, ও আমাকে এরকম বেশ কিছু ফোল্ডার বেশ কিছু ফাইল নিজে নিজে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর একটু আগে শফিকুল ইসলাম প্রশ্ন বলছিল যে আমরা কি ডট রিয়েক্ট ফাইলে কোড লিখবো কিনা, তাই না? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা একটু এই ফোল্ডার স্ট্রাকচারটা দিই। দেখেন, এই নোড মজিউস নামে একটা ফোল্ডার আমরা প্রথমে পেয়ে যাব, ঠিক আছে, যে ফোল্ডারে আমরা জীবনও কোনোদিন হাত দিব না, এবং এই ফোল্ডারে আমরা কখনো হাত দিব না, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। নোড মজিউস নামে একটা ফোল্ডার আছে, আপনারা এটা মাথায় রাখতে পারেন যে আপনার প্রজেক্টের মধ্যে যা যা ইনস্টল করবেন, এই প্রজেক্টে আপনাদের হয়তো আরো অনেক প্যাকেজ ইনস্টল করা লাগতে পারে, তো যা যা করবেন সবকিছু এই নোড মজিউস এর ভিতরে থাকবে, এবং এটা অনেক ভারী একটা ফোল্ডার, ঠিক আছে। এটার ভিতরে ঢুকলে দেখেন এই হাজার হাজার জিনিসপত্র, হাজার হাজার ফাইল আছে। তো এটা এমন একটা জিনিস যেটা আমরা কখনো নিজেরা কিছু করি না, এটার ভিতরে হাত দিই না নিজেরা, সো এটা এটা দেখার দরকার নেই, এটা ওর নিজের মতন থাকুক। এরপরে জিনিসটা হচ্ছে পাবলিক। এই পাবলিকের মধ্যে আমরা কি রাখি? পাবলিকের মধ্যে ধরেন কিছু ফ্যাব আইকন বা হচ্ছে কিছু ইমেজ, এসভিজি, এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে পাবলিকের মধ্যে রেখে থাকি, ঠিক আছে। বা মাঝে মাঝে ট্রান্সলেশন রাখা হয়, যেমন একটা ওয়েবসাইট হয়তো আহ, বিভিন্ন কয়েকটা হয়তো ট্রান্সলেশন আছে একটা ওয়েবসাইটে, যে আহ, ধরেন কোন একটা ওয়েবসাইট আপনি তিনটা দেশের জন্য টার্গেট করে বানাইছে, একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ধরেন ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়ার মানুষরা যখন ঢুকবে, ইন্ডিয়া থেকে যখন ওই ওয়েবসাইটে ঢুকা হবে, তখন ওখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিন্দি হিন্দি ভাষাতে দেখানো হবে। যখন সৌদি আরবের মানুষ যখন ঢুকবে তখন এটা সৌদির ল্যাঙ্গুয়েজে দেখানো হবে। যখন বাংলাদেশের মানুষজন ঢুকবে তখন বাংলা ল্যাঙ্গুয়েজে দেখানো হবে। অথবা এই তিনটা দেশের বাইরের কোনো মানুষ যদি ঢুকে তখন তাকে হয়তো ইংলিশে দেখানো হবে, ঠিক আছে। তো এই ট্রান্সলেশন গুলো কোথায় থাকে? পাবলিকের ভেতরে থাকে। এরপরে হচ্ছে এসআরসি। এই এসআরসিটাই হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন মেইন জায়গা, যেখানে মধ্যে আমি কাজ করব, ঠিক আছে, যেখানে মধ্যে আমি কাজ করব। তো এসআরসিটা বলতেছি। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, গিট ইগনোর, এগুলো এখন বোঝার দরকার নেই। যখন গিটহাব পড়বেন তখন বুঝবেন, আমি পড়াইলে আমি বুঝাবো এগুলা। ইএস লিন্ট, এটাও বুঝার দরকার নেই আপাতত। তারপরে আছে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেখেন, আমি যে বলছিলাম আমাদের আহ, হচ্ছে রিয়াক্ট জেএসটা কিসের উপরে বানানো, এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। সুতরাং এখানে অবশ্যই দিন শেষে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টই থাকবে, ঠিক আছে। যে কোনো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএলটা থাকে, তো এখানেও সেম ভাবে আছে। ওকে, তো এখানের মধ্যে কি আছে? এই যে দেখেন, এর মধ্যে হয়তো মেটা লিংক আছে, তারপর হচ্ছে টাইটেল আছে, টাইটেলটা হয়তো আমরা চেঞ্জ করে এখানে 360 দিয়ে দিতে পারি, 360 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হয়তো এখানে এখানে বডি আছে, ঠিক আছে, কিন্তু বডির মধ্যে কি আছে? একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ আছে, এবং যেটা বলে দিছে যে আমরা মেইন ডট জেএসএক্স নামের একটা ফাইলকে লিংক করে দিছে আর কি এটার সাথে। তো যাই হোক, আমরা এটা বুঝলাম যে এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, ঠিক আছে, এবং এখানে আমরা মাঝে মাঝে হয়তো হাত দিব। আর এরপরে আরো বেশ কিছু ফাইল আছে যেগুলো আপাতত আমাদের খুব একটা কেয়ার করার দরকার নেই, কিন্তু আমরা বেশি কেয়ার করতে হবে আমাদের, যেটা সেটা হচ্ছে এসআরসি। ওকে, আমরা এই এসআরসির মধ্যে প্রথমে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস এর কাজ কি? অ্যাসেটস এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যত ফাইল, যত ইমেজ আছে, যত ভিডিও আছে, বা হয়তো লোগো, আইকন, যা যা আছে এই জিনিসগুলো আমরা অ্যাসেটস এর ভেতরে রাখবো, ঠিক আছে। যেমন এখানে আপাতত রিয়েক্টের ইমেজটা রাখা হয়েছে, ঠিক আছে, রিয়েক্টের এসভিজিটা এখানে রাখা আছে। আহ, আর হচ্ছে এরপরে হচ্ছে কি কি আছে?
অ্যাপ ডট সিএসএস বলে একটা ফাইল আছে এবং অ্যাপ ডট জেএসএক্স বলে একটা ফাইল আছে। আরেকটা আছে হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস, মেইন ডট জেএসএক্স। তো প্রথমেই হচ্ছে মেইন ডট জেএসএক্স। এই মেইন ডট জেএসএক্সটা হচ্ছে আমার রিয়েক্ট অ্যাপ্লিকেশনের রুট, ঠিক আছে, মানে মূল। এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনের মূলটা কি? এই মেইন ডট জেএসএক্স। এটা তো আমরা খুব বেশি কাজ করবো না, কিন্তু আমরা এখানে এখানে দেখবেন যে মেইন ডট জেএসএক্স এর ভিতরে হয়তো এখানে সবকিছু আপনারা এখনো আপনাদের কাছে ক্লিয়ার না যে এগুলো এইভাবে কেন লিখছে, এখানে কি করছে, ইম্পোর্ট এগুলো মানে কি, এগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। কিন্তু আপনাদেরকে আপাতত একটা ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি আর কি আমি। তো অ্যাপের মধ্যে এরপরে কি আছে, এখানে একটা জিনিস, এখানে দেখেন অ্যাপ আছে। এই অ্যাপটা হচ্ছে এই অ্যাপ ডট জেএসএক্স ফাইল আর কি। এই অ্যাপ ডট জেএসএক্স ফাইলের মধ্যে যদি আমরা যাই, এখানের মধ্যে আমার মেইন জিনিসগুলো দেওয়া আছে, যে একটা H1 ট্যাগ, H2 ট্যাগ, তারপর হচ্ছে রেজিস্টার বাটন, ঠিক আছে, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। এই জিনিসগুলো কোথায় থেকে দেখা যাচ্ছিল? এই অ্যাপ ডট জেএসএক্স থেকে দেখা যাচ্ছিল। আর আমি আমার ওয়েবসাইটে, মানে এই ওয়েবসাইটটার মধ্যে যদি যাই, এখানে দেখবেন যে অটোমেটিক বেশ কিছু স্টাইল দেয়া আছে। এখানে দেখেন এই যে এই বাটনের উপরে নীল একটা বর্ডার আসতেছে, তারপরে হচ্ছে এই পুরো জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? একটু ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো একটা নর্মাল এইচটিএমএল এর মধ্যে যখন আমরা কখনো কাজ করি, ওখানে তো এত স্টাইল থাকে না, তাই না? ওখানে কি থাকে, জাস্ট আপনি যখন কোনো হ্যালো ওয়ার্ল্ড H1 ট্যাগ দিয়ে লিখলেন, ওইটা একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে কালো লেখা আছে। কিন্তু এখানে কিন্তু অনেক রকম স্টাইল অ্যাপ্লাই করা আছে। আমরা ধরেন এই স্টাইল গুলো আমরা চাই না। এই অ্যাপ ডট সিএসএস এর মধ্যে আসলে অনেক স্টাইল আছে। এই স্টাইল গুলোর জন্য এখানে বেশ কিছু আমরা হচ্ছে স্টাইল দেখতে পারতেছি, ঠিক আছে। এই যে কালো ব্যাকগ্রাউন্ড, সাদা টেক্সট, তো এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই আমরা আমাদের পছন্দ মতন, মনের মতন যা যা দরকার আমরা সেগুলো বানায় নিব। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে এখানে যা আছে সব আমরা ডিলিট করে দিব, ঠিক আছে, বা ব্যাক স্পেস মেরে দিব। মেরে দিলে এখানে যা আছে সব চলে যাবে। তারপর আমরা এটা সেভ করব। সেম ভাবে এই ইন্ডেক্স ডট সিএসএস, এখানে দেখেন দুইটা সিএসএস ফাইল আছে। আরেকটা কি আছে, ইন্ডেক্স ডট সিএসএস। এইটাকেও আমরা ফাঁকা করে ফেলবো, দরকার নেই। আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের পছন্দ মতন সব স্টাইল আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। তো এটা যদি করি, তাহলে দেখেন আমার কিন্তু এখন ওয়েবসাইটের চেহারা একদম নর্মাল এইচটিএমএল ফাইল যেমন হয়, ঠিক ঠিক সেরকম সাদা মাটা একটা এইচটিএমএল ফাইল আমার এখানে হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু এইচটিএমএল এ কাজ করলে এরকমই থাকে। তো এখন চাইলে এইগুলোর উপরে আপনারা বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন, ঠিক আছে, যেটা আমি পরে পরে পরবর্তীতে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস আমাকে প্রশ্ন করছিল শফিকুল ইসলাম, যে আমরা যখন রিয়েক্টে কাজ করব তখন কি ডট রিয়েক্ট নামের ফাইল বানাবো কিনা? না, আমরা যখন রিয়েক্টে কাজ করব তখন হচ্ছে আমরা এই ডট জেএসএক্স নামের ফাইলে কাজ করব, ঠিক আছে। এই যে দেখেন এখানে দুইটা ফাইল আছে, ডট জেএসএক্স, মেইন ডট জেএসএক্স, আর একটা হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স। এই জেএসএক্স মানে কি? জেএসএক্স এর ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তো এই জাভাস্ক্রিপ্ট এক্সএমএল বা জেএসএক্স, এটার কাজ কি? এই জিনিসটা হচ্ছে বানাইছে রিয়েক্ট ওয়ালারা। এই জেএসএক্সটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা ফাইল, যে ফাইলের মধ্যে আপনি চাইলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট তিনটা জিনিস আপনি একসাথে লিখতে পারবেন। এবং এই তিনটা জিনিস একসাথে আপনি আপনি লিখতে পারবেন, এবং খুবই পাওয়ারফুল একটা ফাইল এটা, ঠিক আছে। তো আপনাকে হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট তিনটা একসাথে লেখার সুযোগ করে দিচ্ছে। এবং মানে এই জিএসএক্স ফাইল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন যে কম্পোনেন্টের কথা বলছিলাম, বিভিন্ন কম্পোনেন্ট আমরা বানানো দেখাবো বলছিলাম, এই কম্পোনেন্ট গুলো আমরা কিভাবে বানাবো, এই জেএসএক্স ফাইল দিয়ে বানাবো, ঠিক আছে। এই আলাদা আলাদা এই সিএসএস ফাইলগুলোর আমার কোনো দরকার নেই। যদি আমি জেএসএক্স দিয়ে যদি কাজ করি, আমার সিএসএস এরও তেমন একটা দরকার হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমার জেএসএক্স ফাইলের কথা। তো এখন পর্যন্ত যা বললাম, এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া একটা জিনিস হ্যাঁ, মানে বুঝতেছি না যে সিএসএস দিয়ে তো ডিজাইন করা যায়, আবার রিয়েক্টও কি একই ভাবে ডিজাইন, মানে কি? না, রিয়েক্টে শুধু ডিজাইন না,
সিএসএস এর মেইন কাজটাই হচ্ছে স্টাইল করা। একটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর ধরেন কালার দিয়ে বা হচ্ছে বিভিন্ন রকম এফেক্ট দেয়া, এই কাজগুলো হচ্ছে সিএসএস এর। যত রকম স্টাইলিং এর কাজ, মেকআপের কাজ, এটা করে হচ্ছে সিএসএস। ঠিক আছে, এটা আমরা সিএসএস দিয়ে করি। এখন আপনি রিয়েক্টেও যদি কাজ করেন, রিয়েক্টে আমি কি বলছি যে রিয়েক্টটা হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিসকে কাজে লাগাই হচ্ছে রিয়েক্টে কাজ করি। ঠিক আছে, তো আপনি রিয়েক্টে যখন স্টাইলিং করতে যাবেন তখন আপনার সিএসএস লাগবে। ঠিক আছে, আপনি রিয়েক্টে যখন কোনো কন্টেন্ট লিখতে যাবেন তখন আপনার এইচটিএমএল লাগবে। আপনি রিয়েক্টে যখন কোনো ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি বা কোন একটা ধরনের বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, কোন একটা অপারেশন হবে, এই টাইপের কাজ যখন আপনি করতে যাবেন তখন আপনার কি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। মানে রিয়েক্ট অ্যাকচুয়ালি তিনটাকে ব্যবহার করেই হচ্ছে কাজ করে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটাকে ব্যবহার করে কাজ করে। কিন্তু ওই যে জেএসএক্স ফাইল যেটার কথা বলতেছি, জেএসএক্স ফাইল এমন একটা ফাইল যেটার মধ্যে আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটা একসাথে আপনি লিখতে পারবেন। মানে আপনি এইচটিএমএল দিয়ে আমরা কি করি, কন্টেন্ট লিখি, তো ওই কন্টেন্টও লিখতে পারবেন বা স্ট্রাকচার লিখি, ওই স্ট্রাকচারও আপনি লিখতে পারবেন। আপনি সিএসএস দিয়ে আমরা কি করি, স্টাইল করি, ওই স্টাইলের কাজও করতে পারেন। এবং ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি মানে ওই বাটন ক্লিক বা এই টাইপের কাজগুলো যেগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, এই কাজগুলো আপনি হচ্ছে এই জেএসএক্স ফাইলের ভিতরে এই সবগুলা কাজ একসাথে করা যায়। এখন বুঝতে পারছেন? জি, ওকে। যে আরেকটা ভাই, যখন যদি আমরা এই যে এইচটিএমএল এ গিয়ে যদি আমরা স্ট্রাকচার লিখি একটা পোর্টফোলিওর, আর সিএসএস দিয়ে যদি ওই ডিজাইন গুলো করি, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো করি, আর রিয়েক্ট দিয়ে তাহলে কি হবে? এই রিয়েক্ট দিয়ে সেম কাজই করবেন। আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়তো আগে যে কাজগুলো করতেন, হয়তো একটা পোর্টফোলিও বানাবেন, ঠিক আছে, সেই পোর্টফোলিওটা যদি আপনি রিয়েক্ট দিয়ে বানান, ঠিক আছে, এখন আপনি ধরেন পোর্টফোলিও লেভেলের একটা ওয়েবসাইট, এটা কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজে বানায় ফেলা যায়। কিন্তু যখন আপনার ওয়েবসাইট একটা বড় কিছু বানাইতে যাবেন আপনি, তখন এটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের তো একটা ছোট একটা ওয়েবসাইট, এটা তো খুব বেশি কিছু একটা ম্যাটার করে না, এখানে তো খুব বেশি মানুষজন ঢুকবে না। কিন্তু ধরেন একটা দারাজ লেভেলের একটা ওয়েবসাইট, বা ধরেন হচ্ছে ধরেন 360 পাঠশালার ওয়েবসাইটটা, ঠিক আছে, ওটা মোটামুটি অনেক কোর্স টোর্স থাকবে ওখানে, অনেক ইনফরমেশন হয়তো ওখানে থাকবে, এবং সামনে হয়তো এটা আরো বড় হবে। ঠিক আছে, তো এই টাইপের কেস গুলাতে আপনার হচ্ছে এই রিয়েক্ট জেএস এর মতন ফ্রেমওয়ার্ককে ব্যবহার করতে হয়। নইলে আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে মেইনটেইন করতে খুব অসুবিধা হবে একটা সময় যাওয়ার পরে। ঠিক আছে, এই জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে ইন্ডাস্ট্রিতে খুব একটা মানে শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে ইন্ডাস্ট্রিতে এখন আর কোড লেখা হয় না, খুবই কম, খুবই রেয়ার সেটা। সবাই এরকম ফ্রেমওয়ার্ক রিয়েক্ট বা কিছু একটা তারা ইউজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। আর আর কারো কোনো কনফিউশন এই রিয়েক্ট জেএস নিয়ে বা এটা নিয়ে? আমি আজকের ক্লাস এখানে র্যাপ আপ করবো। আপনাদের কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে হয়তো সেটার উত্তর দিব, কিন্তু হ্যাঁ, এটার মধ্যে কি আপনি কি কোনো আমাদেরকে রিয়েক্ট নিয়ে কোনো প্রজেক্ট দেখাইবেন যে এই কোর্সের মধ্যে? আমি তো অলরেডি একটা প্রজেক্ট দেখানো শুরু করলাম, আরেকটা ক্লাস আছে এই প্রজেক্টের, ফ্রি মাস্টার ক্লাস। আমি ওই মাস্টার ক্লাসে এই প্রজেক্টটাকে আরেকটু হচ্ছে মানে এটাকে দেখাবো আর কি। এটা দিয়ে হয়তো কিছু একটা আমরা বানায় দেখাবো, যাতে আপনারা কম্পোনেন্ট বানানো দেখতে পারেন। হয়তো ছোটখাটো একটা ল্যান্ডিং পেজ আমরা দেখাবো আর কি, যেটা আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে দেখাইছিলাম, ওরকম কিছু একটা দেখাবো। আচ্ছা, রিয়েক্ট দিয়ে। আচ্ছা, মানে এই কোর্সেই দেখাইবেন না অন্য কোর্সে, অন্য বেছে? না, এই কোর্সে দেখাবো। আচ্ছা, আরেকটা ক্লাস আছে না আপনাদের, ওই ক্লাসে দেখাবো। জি, ওকে। আসসালামু আর আলাইকুম। কারো? ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু বলেন। আমি চাইলে কি মানে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবো, যে 2 দিনের চলে গেছে?
হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখতে পারবেন। ওই গোলাম মাওলা ভাইয়া হচ্ছে গ্রুপে এটা শেয়ার করে দেবেন। আশা করি না মানে ভাইয়া কাজ করতে গেলে তো ক্লাসটা কিছুক্ষণ মানে পরে। সমস্যা হয় তখন দেখলে হুম হুম সুবিধা হয়। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে গেলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আর যেহেতু এগুলা হচ্ছে মানে আমরা একদম সবাই বেসিক থেকে শুরু করতেছি না, হয়তো আহ, যদি ট্র্যাক অনুযায়ী আগানো হয়, প্রথমে এইচটিএমএল, তারপরে সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্টটা খুব ভালো মতন, তাহলে হয়তো সবাই একদম ট্র্যাকে থাকতে পারতো। কিন্তু 3টা মাস্টার ক্লাস এটা দেখানো সহজ না, মানে সম্ভব না। আহ, তো হ্যাঁ, আপনারা যতটুকুই দেখাচ্ছে এটা হচ্ছে একটু ভিডিও দেখে আবার একটু প্র্যাকটিস করবেন আর কি। আর লাস্টের ক্লাস যেটা থাকবে ওটা প্রজেক্ট বেস, তো ওইটা আর একটু ইন্টারেক্টিভ হবে, আর একটু মজা পাবেন আর কি, আপনারা একটু বুঝতে পারবেন এবং দেখবেন যে কত সহজে কাজগুলো করা যায়। আমাদের কাছে এখন হয়তো মনে হচ্ছে জিনিসটা কঠিন, কিন্তু আসলে তেমন কঠিন না। আচ্ছা ঠিক ভাই, আছে, এটা যথেষ্ট। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর বাকিরা যারা আছেন, আপনারা কিছু কোনো কোয়েশ্চেন থাকলে। নেক্সট ক্লাসটা গ্রুপে জানাই দেওয়া হবে, আমি এখনো বলতে পারতেছি না। ওকে, মনে হয় না আর কোনো কারো কোয়েশ্চেন আছে। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা কোয়েশ্চেন করবেন, ক্লাসে যতটুকু বুঝেন, না বুঝলেও করবেন, কারণ আমি তো আসলে জানি না যে আপনারা কোথায় আছেন বা কতটুকু ধরতে পারতেছেন। আমাকে যদি আপনারা বলেন, আমার ওই অনুযায়ী আমি রেসপন্স করতে পারি আর কি। ঠিক আছে, আবার আপনার কোয়েশ্চেন গুলো যে জাজ করব বা কেউ জাজ করবে এমন না, আমরা এখানে সবাই শিখতে আসছি। হ্যাঁ, আপনার কোয়েশ্চেন গুলো হয়তো আমারও কিছু শেখা হবে। তো আমি আশা করব যে আপনারা এরপরে যে ক্লাসটা আছে সেখানে আপনারা কোয়েশ্চেন করবেন এবং আপনারা হচ্ছে ফিডব্যাক দিবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে